নমস্কার, শুভ সন্ধে। সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস প্রেজেন্টস সোনা কথা কথা শোনা। জুন ইজ দ্য মান্থ অফ প্রাইড, তাই আজকে আলাপ হবে তিনজন নতুন বন্ধুদের সাথে। স্যাফো ফর ইকুয়ালিটির তরফ থেকে আজকে আমাদের জয়েন করছে সন্দীপ্তা। হ্যালো সন্দীপ্তা, থ্যাংক ইউ ফর জয়নিং। Thank you, Rupsha, for giving me this opportunity and the platform to talk about such important things in Pride Month. আমাদের সাথে আজকে জয়েন করছে প্রিয়দর্শিনী চিত্রাঙ্গদা। নমস্কার। জয়েন করছে নীল। হ্যালো, থ্যাংক ইউ। একটু ছোট্ট করে বলি এনাদের কথা। Chandipta is a very strong, ever-poised young revolutionary who has been bending social barriers for the love of humanity. She continues to create art which will speak of stories. Words cannot suffice enough. Presently, IT company te kaaj korche, company tir naam Accenture. Thank you so much, Chandipta, once again for joining in. Thank you so much. Priyadarshini Chitrangoda is a 24-year-old queer lesbian non-binary individual. Currently a junior program officer at Sappho for Equality. She is also a writer and a gender sexuality rights activist. Thank you, Rupsha, and thank you to Senko Gold for hosting us. আলাপ করব নীলের সাথে। ট্রান্স ম্যান, works at Goethe Institute, মানে ম্যাক্স মিলার ভবন, member of Sappho for the last 12 years, a traveler and an animal lover, and I think the common thing for all of them, এরা humankind কে ভালোবাসে, মনুষ্য জাতিকে ইকুয়াল মনে করে। Am I right? আজকে অনেক কিছু জানবো, অনেক কিছু শুনবো, এবং প্রথমেই আমি সন্দীপটাকে জিজ্ঞেস করব যে এই যে জুন মাস আসলেই চারিদিকে একটা হই হই, প্রোফাইল পিকচারে অনেকেরই ফ্রেমে চলে আসে প্রাইডের পতাকা। তবে এই প্রাইড মান্থের ইতিহাস বা প্রাইডের ইতিহাস সম্বন্ধে যদি একটু জানতে চাই সন্দীপটার কাছে। জুনে প্রাইডটা সেলিব্রেট করি, স্পেসিফিক্যালি জুনে সেলিব্রেট করার একটা মেইন রিজন আছে, যেটা হলো স্টোন ওয়াল রাইটস, যেটা ইউএসএ তে হয়েছিল ইন 1969-এ 28th of June। কিন্তু তার আগে আমি এখানে বলে রাখবো, এর বাইরেও, জুনের বাইরেও আমরা যে আমাদের যে মুভমেন্ট স্টার্ট হয় অফিসিয়ালি, আমি যদি বলি ইন 1924 হেনরি গার্বার, জার্মান ইমিগ্রেন্ট, উনি শুরু করেন ইন শিকাগো, অ্যান্ড তিনি কাজ করতেন হিউম্যান রাইটস নিয়ে। অ্যান্ড প্রথম গে ডকুমেন্টেড অর্গানাইজেশন যেটা হয়, গে রাইট মুভমেন্ট নিয়ে যে অর্গানাইজেশন ফর্ম হয়, সেটা ইউনাইটেড স্টেটসে ইন 1924। আর তখন উনি কাজ করতেন ইউএস আর্মিতে ওয়ার্ল্ড ওয়ার 1 এর সময়। And Garber was inspired to create his organization by a scientific humanitarian committee, a homosexual quote unquote emancipation group in Germany. এটা দিয়ে স্টার্ট হয়। তারপরে গার্বার স্মল গ্রুপ পাবলিশ করে একটা নিউজ লেটারও পাবলিশ করেন, যেটার নাম ছিল ফ্রেন্ডশিপ অ্যান্ড ফ্রিডম, যেটা 1925-এ রিলিজ করে। অ্যান্ড তার 90 বছর পরে ইউএস গভর্নমেন্ট ডেজিগনেটেড গার্বার শিকাগোজ হাউসকে ন্যাশনাল হিস্টোরিক ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত দেওয়া হয়। আর তারপরে 1960s থেকে স্টার্ট হয় আমাদের প্রপার মুভমেন্ট, যেটা এলজিবিটিকিউ রাইট মুভমেন্ট। স্টোনওয়াল, যেটা বেসিক্যালি আমরা স্টোনওয়ালটার এখানে কথা বলি, স্টোনওয়াল ওয়াজ আ গে বার and recreational tavern for LGBTQ people, mainly in Greenwich Village, Lower Manhattan, New York City তে 28th of June এ পুলিশ রেড হয়। Suddenly the Stonewall riots were series spontaneous demonstration by members and the gay community, and police raid began in the city in early morning, June 28th. And at 1:20 a.m. Saturday tara raidটা করে, but raid did not go as planned, the way they planned it. কিন্তু 100 and 150 people has congregated outside. তারপরে প্রচুর মারপিট হয় সেখানে, তারা অ্যালকোহলের বটলস গুলো ছুঁড়ে ফেলে দেয়, প্রচুর বারটেন্ডার্সকে তারা ধরে ফেলে, and people they went to jail literally. Started from 28th of June and 3rd July 1969 পর্যন্ত স্টোনওয়াল রাইটসটা কন্টিনিউড হয়। আর তারপরে এইখানে যে মেইন ভূমিকা আমরা দেখতে পাই, মোস্টলি ট্রান্সজেন্ডার ওমেন যে এগিয়ে আসে, মার্শা পি জনসন, আমি যদি তার কথা বলি, মার্শা পি জনসন was the first drag queen to go to Stonewall Inn, and Johnson was the first prominent figure in Stonewall uprising in 1969.
Johnson marched in first gay pride also. So Johnson and Sylvia Rivera, her friend, was the main prominent figure for the Stonewall rights movement in 1969. শেষ হয় স্টোনওয়াল, তারপরে ক্রিস্টোফার স্ট্রিট লিবারেশন ডে যেটা স্টার্ট হয় on June 28 in 1970, and that was marked as first anniversary of the Stonewall riots with an assembly on Christopher Street and into the National Register of Historic Places, and the first significance of lesbian, gay, bisexual and transgender community. এর উপরে তিনটে বই রিলিজ করে মুভিজ, বিফোর স্টোনওয়াল in 1984, a documentary of decades leading to up to the Stonewall Rebellion, and Stonewall বলে যে মুভিটি 1995, a dramatic presentation of events leading up to the riots, and after Stonewall in 1999, a documentary of the years of Stonewall and the country's end. সো বেসিক্যালি এইভাবে যখন স্টোনওয়াল রাইটসটা এন্ড হয় আর ক্রিস্টোফার লিবারেশন ডে অ্যাজ আ হিস্টোরিক ডে হিসেবে স্টোনওয়ালে পরিচিতি পায় জুন 28, সেই কারণে আমরা পুরো জুনটাকে অ্যাজ প্রাইড মান্থ দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট মেইনলি। রিসার্চ করে অনেক কিছুই জানা যায়, কিন্তু একটা বন্ধুর কাছ থেকে গল্প শুনলে যতটা বোঝা যায় সেটা কিন্তু বই পড়ে বা অন্য কিছু ভাবে বোঝা যায় না। থ্যাংক ইউ সো মাচ সন্দীপ্তা, এভাবে আমাদেরকে বোঝানোর জন্য, দ্য ইন্ট্রোডাকশন টু দ্য মুভমেন্ট। প্রিয়দর্শিনী চিত্রাঙ্গদা, এই যে পুরো নামটা, এটা সম্বন্ধে আগে একটু জানবো। আসলে আমার বার্থ নেম প্রিয়দর্শিনী মুখার্জি, কিন্তু আমি নিজেকে এই নামটা দিয়েছি প্রিয়দর্শিনী চিত্রাঙ্গদা। অ্যাকচুয়ালি আমার দিদার নাম চিত্রিতা, তো আমি চেয়েছিলাম সামওয়ে দিদার নামটা আমার নামের মধ্যে জুড়ুক, এবং আমি নিজে একটি অ্যান্টিকাস্ট স্ট্যান্ড পয়েন্ট নিই। সো আমার মনে হয় যে যদিও অ্যাজ উইমেন আমরা bearers of caste identity, এটার জন্য অনেকেই oppressed হয়। So it's time we find our own ways to revolt and make our own names instead of carrying on a patriarchal notion. Wonderful. It's a beautiful name, as wonderful as your heart and soul. Queer movement, আমরা আগের দিন Sappho for Equality বন্ধুদের কাছ থেকে অনেক কিছু জেনেছি, এবং queer movement in India, আমার মনে হয় ভারতবর্ষের প্রেক্ষাপটে এই মুভমেন্টের ইতিহাস আজকে আমরা তোমার কাছ থেকে জানছি, রাইট? ওভার টু ইউ। যেমন সন্দীপ্তা আমাদেরকে একটা খুব হোলিস্টিক ওভারভিউ দিল আন্তর্জাতিক মুভমেন্টটার। আন্তর্জাতিক স্তরেও এইচআইভি এইডস সংক্রমণ যখন গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ছিল, তখন গে কমিউনিটি, ইন দ্য এলজিবিটি কমিউনিটি, গে কমিউনিটি অ্যান্ড ট্রান্স সেক্স ওয়ার্কার্স অ্যান্ড সেক্স ওয়ার্কার্স, এদের সব থেকে বেশি দাগিয়ে দেওয়া হয়। যদিও এই ডিজিজটা হেটারোসেক্সুয়াল লোকেদেরও হচ্ছিল, কারণ এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা সবারই হতে পারে। সিমিলারলি ইন্ডিয়াতেও প্রথম সেক্স ওয়ার্কার্স অ্যান্ড গে ইন্ডিভিজুয়ালসদেরই দাগিয়ে দেওয়া হয়। সেইটার রেসপন্স একটি কালেকটিভ তৈরি হয় কল্ড এইডস ভেদভাব বিরোধী আন্দোলন। সো এবিভিএ ওটার শর্ট ফর্ম। এবিভিএ প্রথম একটি পিআইএল ফাইল করে 1994 এ अगेंस्ट সেকশন 377। এখন এই ধারা 377টা কি? এটা অ্যাকচুয়ালি আমাদের বানানো একটা আইন নয়, এটা ব্রিটিশ গভর্নমেন্টের বানানো একটি আইন। ওনারা যখন কলোনাইজ করতে আসেন আমাদের এবং বাকি সাউথ এশিয়ান নেশনসেও, সেকশন 377 বলেই এই আইনটা কিন্তু আছে। যেমন আমাদের ইন্ডিয়ান পিনাল কোডে আছে, তেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা এইসব জায়গাতেও আছে। দ্য রুট অফ 377 গোজ ব্যাক টু যখন ব্রিটিশ ফোর্সেস কলোনাইজ করছিল বিভিন্ন দেশকে অল ওভার দ্য ওয়ার্ল্ড, আর সোলজার্সরা বহু বছর তাদের লাভড ওয়ান্স, ফ্যামিলি, লাভার্স, পার্টনার্সদের থেকে অনেক দূরে ব্যাটল লাইনসে ফাইট করছিলেন। টু অ্যাভয়েড এনি ইন্টিমেট সেক্সুয়াল অর ইন্টিমেট রিলেশনশিপ বিটুইন টু মেল বডিড সোলজার্স, একটা আইন আনা হয় ব্রিটেনে কল্ড অ্যান্টি বাগারি ল। প্রথমত বাগারি কথাটা ইজ আ স্ল্যাং ফর সডম। সো অ্যান্টি বাগারি ল থেকেই সেকশন 377টার উৎপত্তি হয়। সেটা আমাদের কাছেও ব্রিটিশদের দ্বারাই আসে, কিন্তু ওরা যখন চলে গেল এই আইনটা আমাদেরকে ছেড়ে যায়নি, আমরা এটাকে রেখে দিই। আবার ফিরে যাচ্ছি পিআইএলটাতে। তো এই অ্যাক্টটার এগেনস্টে এবিভিএ প্রথম পিআইএল ফাইল করে, কারণ এই অ্যাক্টটাতে বলা হয়েছিল এনি সেক্সুয়াল ইন্টারকোর্স এগেনস্ট দি অর্ডার অফ নেচার, মানে যে কোনো ধরনের সেক্সুয়াল ইন্টারকোর্স যেটা দ্যাট ডাজন্ট লিড টু রিপ্রোডাকশন বা প্রজনন, সেটা কিন্তু হেটারোসেক্সুয়াল লোকেদের মধ্যেও হতে পারে। তা বেসিক্যালি হোমোসেক্সুয়াল মানে LGBTQIA+ লোকেদেরকেই ইউজ করা হচ্ছিল, ওদের এগেনস্টে ওদেরকে বিভিন্ন ভাবে অস্ট্রাসাইজ করার জন্য বিভিন্ন স্পেসে, বিট এডুকেশনাল, এমপ্লয়মেন্ট সেক্টর, হোয়াটএভার, বা পাবলিক স্পেসে। 1999 এ আরেকটি রিমার্কেবল মাইলমার্কার মুভমেন্ট হয় আমাদের এলজিবিটি রাইটস ইন ইন্ডিয়াতে। একটি সিনেমা রিলিজ হয়
দীপা মেহতার, ছবিটির নাম ফায়ার। সেটা 1996 থেকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালস এ সার্কুলেট করছিল, কিন্তু কমার্শিয়াল রিলিজ ইন্ডিয়াতে 1999 হয়। এই গল্পটিতে একটি লেসবিয়ান সম্পর্ক দেখানো হয় একটি ইন্ডিয়ান হাউস হোল্ডে, মানে দুজনই ইন্ডিয়ান আইডেন্টিফাইং উইমেনদেরকে, একজনের নাম রাধা, একজনের নাম সীতা। সো সেইটার এগেনস্টে বহু রাইট উইং অর্গানাইজেশনস প্রটেস্ট করে, ব্ল্যাক ফ্ল্যাগস নিয়ে সিনেমা হলের বাইরে দাঁড়ায়, পোস্টার ছিঁড়ে দেয়, মানে কোনোভাবে স্ক্রিনিংটা আটকানোর চেষ্টা করে। কিন্তু what happened is miraculously এই রিয়াকশনটার এগেইনস্টে a lot of women came forward with posters which said we are Indian and we are lesbian। এরকম প্রটেস্ট কোনোদিন ইন্ডিয়ায় আগে হয়নি। এই সময়ের অ্যারাউন্ডই কালেরি বলে একটি কালেক্টিভ ফর্ম হয়, কল্ড, মানে ওটার নাম কালেরি কারণ ইটস ক্যাম্পেইন ফর লেসবিয়ান রাইটস। সো ওরা এটার অ্যারাউন্ডেই মোস্টলি অ্যাক্টিভিজম করছিল। এবার স্যাফো ফর ইকুয়ালিটি এটার সঙ্গে খুবই ইন্টারেস্টিংলি যুক্ত, কারণ স্যাফো ফর ইকুয়ালিটি শুরু হয় 1999 এ after these protests against organizations that were showing black flags and not letting us screen the film। So এইটা আমাদের সঙ্গে এইভাবেই এটা যুক্ত। তারপর ডিসেম্বর 2002 তে নাস ফাউন্ডেশন একটি পিআইএল ফাইল করে দিল্লি হাইকোর্টে এই লটির এগেইনস্টে, যেটা এবিবিএ করেছিল সেটাই ওরা আবার করলো, কারণ এবিবিএ পিটিশনটা নেওয়া হয়নি, ওটা রিজেক্ট হয়ে গেছিল। 4 জুলাই 2008 এ দিল্লি হাইকোর্ট প্রথমবার বলে যে আমাদের দেশে গে প্রাইড র্যালি করা অ্যালাউড। এটা বিদেশেও হয়, এটা এই দেশেও হতে পারে। আমাদের দেশে LGBTQIA লোকেরা আছেন এবং ওনারা চাইলে প্রাইড প্যারেড অর্গানাইজ করতে পারেন। সো জাম্পিং ইনটু আ ইয়ার লেটার, 2 জুলাই 2009 এ দিল্লি হাইকোর্ট ওই নাস ফাউন্ডেশনের কেসটির হিয়ারিং এ প্রথমবার বলে যে এই লটি আনকনস্টিটিউশনাল এবং হোমোসেক্সুয়ালিটিকে ডিক্রিমিনালাইজ করা হয়। It was a very remarkable moment for us because this is the first time that the court had said something like this. কিছু বছর বাদে 11 ডিসেম্বর 2013 এ সুপ্রিম কোর্ট বলে যে না, এই লটিকে ওরা কনস্টিটিউশনাল হিসেবে আপহেল্ড করে, কারণ আমাদের হাইকোর্টের উপরে অ্যাপেক্স কোর্ট সুপ্রিম কোর্ট। So when the Supreme Court upheld the constitutionality of section 377, হাইকোর্টের জাজমেন্টই null and void হয়ে গেল, আমরা আবার ক্রিমিনাল হয়ে গেলাম। সো এই একটা ব্যাক এন্ড ফোর্থ হওয়ার পর we were again very naturally upset because it was a big moment of jubilation when we got a recognition from the judicial system of the country। এবং এটার একটা অসুবিধাটা কি ছিল, সেকশন 377 এর আন্ডারে bestiality এবং নন কনসেনচুয়াল সেক্স এগেইনস্ট মাইনরস ও ইনক্লুডেড। bestiality হলো যৌন সম্পর্ক উইথ অ্যানিমালস। সো আমাদের জীবনটাকে bestiality এবং পিডোফিলিয়ার মতো জিনিসের সঙ্গে ইকুয়েট করা হচ্ছিল। তাই জন্যই সুপ্রিম কোর্ট এটাকে বলে যে এই গোটা লটাকে অফকোর্স আমরা, মানে দিস ওয়াজ জাস্ট এন এক্সকিউজ। সুপ্রিম কোর্ট এটাও বলে যে আমরা মিনিস্কিউল মাইনরিটি। জাজরা কোর্ট প্রসিডিংস এর সময় এটাও বলে যে তারা কোনোদিন কোনো গে ইন্ডিভিজুয়াল দেখেনি। সো এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা উঠেছিল, which was really funny for us because we have existed for years and years. We've had gay ancestors, queer ancestors, trans ancestors, and here was a judge of the Supreme Court of India saying it's a minuscule minority. আমি তো কোনোদিন দেখিনি এরকম গে ইন্ডিয়ান ইন্ডিভিজুয়ালস। সো তারপরে জাম্প টু 24 অগস্ট 2017, যখন সুপ্রিম কোর্টই বলে যে আমাদের দেশের সিটিজেন্সদের রাইট টু সেক্সুয়াল ওরিয়েন্টেশন থাকা উচিত। দিস ইজ অ্যান অ্যাবসলিউটলি এক্সারসাইজেবল রাইট আন্ডার রাইট টু প্রিভেসি। এটা সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা একটা মানুষের আইডেন্টিটি, এটা তার চয়েস, এটা তার নিজস্ব ব্যাপার, এটাতে স্টেট কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারে না। এইটারই লেজুর ধরে 6 সেপ্টেম্বর 2018 সেকশন 377 কে পার্শিয়ালি ডিক্রিমিনালাইজ করা হয় এবং বলা হয় যে হোমোসেক্সুয়ালিটি ইজ নট আ সিন, ইটস নট আ ক্রাইম, দ্যাট উই ডু ডিজার্ভ টু legally live with dignity। এবং ওই জাজমেন্টটি খুবই সেন্সিটিভ ছিল because the judgment also offered an unconditional apology to family members, friends and kins of LGBT individuals who have been affected by this law and the way that this law has affected us for generations. This was a moment of remarkable jubilation for us. Decriminalize করে দেওয়াই যায়, কিন্তু এই apologyটা extend করা was a big show of sensitivity and understanding। এটাই আমাদের 377 নিয়ে যুদ্ধের একটা ছোট্ট অংশ। অফকোর্স সব কালেক্টিভদের নাম নেওয়া অসম্ভব এতটুকু সময়, অনেকের যোগদান আছে, কিন্তু এটাই
আমি জাস্ট মানে বন্ধুদেরকে বললাম যে দিস আর দ্য মাইল মার্কার ইভেন্ট। আজকে অনেক কিছু জানবো স্যাফো ফর ইকুয়ালিটির বন্ধুদের কাছ থেকে, এবং এখন যার কাছ থেকে জানবো শুধু 377 নয়, আরো যে অনেক কিছু রয়েছে এই একটি বিষয়। প্রাইড ইজ নট জাস্ট আ ফিলিং অর অ্যান ইমোশন, ইটস অ্যান আইডেন্টিটি। তাই ট্রান্সম্যান নীল উইল স্পিক অন নালসা এবং অ্যাক্ট ডিমান্ডস। এবং অবশ্যই আমার একটা প্রশ্ন আছে তোমাদের তিনজনকেই, আগে নীলের সাথে কথা বলে নি, তারপরে আমার প্রশ্নটা আমি করছি যে এত কিছু হওয়ার পরে কতটা বদলেছে সময়, কতটা বদলেছি আমরা। অবশ্যই এটা নিয়ে আমি জানতে চাইবো, কিন্তু নীলের কাছ থেকে জানবো বাকি কথা। প্রদর্শনী 377-এর যে আইনি লড়াই এবং যে প্রোটেস্ট যা হয়েছিল প্রাইডের জায়গা থেকেও, সেগুলো অনেকটাই শেয়ার করেছে। সেটার সাথেও সামাজিক স্তরে লড়াইয়ের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে গত 30 বছর ধরে। মানে এই বিভিন্ন এনজিও, সিবিও, গ্রুপ, কালেকটিভ, মানে সেই কন্ট্রিবিউশন গুলো ছাড়া আজকে এই যে সেনকোর মতো একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এরকম একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি 3 সপ্তাহ ধরে, সেনকোকে অবশ্যই ধন্যবাদ এরকম একটা বিষয় ইনিশিয়েট করার জন্য। কিন্তু এই রকম প্রোগ্রাম হয়তো আজ থেকে 10 বছর বা 12 বছর আগে ছিল না। মানে তখন পরিস্থিতিটাই অন্যরকম ছিল। এবং এই যে বদলটা, এটা শুধুমাত্র 6 সেপ্টেম্বর 2018-র পরে এসছে, শুধু আইনের হাত ধরে এসছে সেটা নয়, সেটার জন্য সমাজের অনেকটা বদলের একটা জায়গা রাখে। মানে আজ থেকে 30 বছর আগে বিষয়গুলোই অন্যরকম ছিল। আজকে একটা মানুষের সাথে কানেক্ট করা, মানে একটা লেসবিয়ান মানুষ আজকে যদি একটা লেসবিয়ান মানুষকে খুঁজতে চায়, তার জন্য ফেসবুক আছে, টিন্ডার আছে, আরো কত ডেটিং অ্যাপ আছে আমি নাম জানি না। বা আজকে ট্রান্সম্যান একজন যদি আরেকজন ট্রান্সম্যানকে খুঁজতে চায়, 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আজকে থেকে 30 বছর আগে যখন ইন্টারনেট অ্যাক্সেস, মোবাইলের অ্যাক্সেস এত ছিল না, তখন একটা মানুষের আরেকটা মানুষকে খুঁজে পাওয়াটাই অনেক ডিফিকাল্ট ছিল। স্যাফো যেমন 1999-তে সাপোর্ট গ্রুপ হিসাবে যখন তৈরি হয়েছিল, স্যাফোর 6 জন ফাউন্ডার মেম্বার, মালবিকা, আকাঙ্ক্ষা, আবি, সাগরিকা, পিয়া, কিকি। তো মালবিকা দিদের কাছেই শুনেছি, মানে ওরা মালবিকা দি, আকাঙ্ক্ষা দি ওই ফায়ার সিনেমাটা অনেকবার দেখতে গেছিল। প্রথমবার দেখতে গেছিল সিনেমা দেখার জন্য, বাকিগুলো নিজের মতো মানুষ খোঁজার জন্য। এখন হয়তো আমাদের জন্য এগুলো শুনে হয়তো মানে অনেক অন্যরকম লাগবে। মানে এখন আমরা ভাবতেই পারি না নিজের মতো একটা মানুষ খোঁজার জন্য আমি একটা সিনেমা 5 বার দেখতে যাই। এখন আমি ফেসবুকে তার থেকে সার্চ করে নেব। পিও বক্স, পোস্ট অফিসে গিয়ে ওরা পিও বক্স খুলেছিল স্যাফোর তরফ থেকে, সেখানে সমকামী মেয়েরা চিঠি লিখতো। মানে এগুলো 1999, 2000 সেরকম সময়কার কথা বলছি। এবং স্যাফোর তখন রেজিস্টার্ড অফিস, স্পেস, ফোন নাম্বার সেগুলো ছিল না। এবং নারী পুরুষেরও এই যে আমাদের সমাজে একটা হায়ারার্কি রয়েছে, মেয়ে শরীর নিয়ে জন্মে আমি সমকামী হচ্ছি বা রূপান্তরকামী হচ্ছি, আমি ছেলে শরীর নিয়ে জন্মে সমকামী রূপান্তরকামী হচ্ছি, সেইটার ভায়োলেন্সের ধরনগুলো অনেক আলাদা আমাদের বড় হয়ে ওঠার কারণে। সো সেই জায়গা থেকে মূলধারার যে নারী আন্দোলন, মেন স্ট্রিম উইমেন্স মুভমেন্টের সাথে দেওয়ার সিদ্ধান্ত যখন স্যাফো নেয় এবং 2000 সালে যখন সেই মিটিং এ যায়, মানে তখন সেখানেও মেন স্ট্রিম উইমেন্স মুভমেন্টেও লেসবিয়ান আইডেন্টিটি নিয়ে মানে প্রথমে সেটা খুব ভালোভাবে ওয়েলকাম করা হয়নি সেটাকে। সেখানেও সেই মানুষগুলো, আবির দিয়ে, আকাঙ্ক্ষা দিয়ে, ওরা যখন গেছিল, তখন যখন ওরা বলেছে, ওরা কাম আউট করেছে একটা উইমেন্স স্পেসে, উইমেন্স মুভমেন্টের একটা স্পেসে, যেখানে ওরা লেসবিয়ান এবং ওরা এরকম একটা জায়গা থেকে আসছে, সেখানে ওদেরকেও বাঁকা চোখে দেখা হয়েছে, ওদেরকেও অদ্ভুত চোখে দেখা হয়েছে। মানে সেখানেও মানে নারী আন্দোলনের একটা জায়গা, যারাও নারীর ওপর ঘটা ভায়োলেন্স নিয়েই কাজ করছে, কিন্তু সেটা বিশেষ কিছু ভায়োলেন্স, মানে যেই আমি অল্টারনেটিভ সেক্সুয়াল প্র্যাকটিসের মধ্যে যাচ্ছি এবং সেটার জন্য যা ভায়োলেন্স হচ্ছে, সেই ভায়োলেন্স গুলো কিন্তু তখন অ্যাড্রেস করা হয়নি। মানে সেটার জন্য লড়তে হয়েছে ওদেরকে, লড়ে সেই জায়গাটা উইমেন্স মুভমেন্টেও পেতে হয়েছে। এবং উইমেন্স মুভমেন্টের অনেক মানুষ এখনো হয়তো আছেন যারা ট্রান্স উইমেনদের এখনো উইমেন হিসাবে কনসিডার করেন না, এখনো তারা বায়োলজিক্যাল সেক্স হিসাবে দেখেন, যেখানে ট্রান্স পার্সনদের জেন্ডার আইডেন্টিটির লিগাল রিকগনিশন সেইভাবে দেখতে গেলে 2014 সালে নালসা জাজমেন্টের হাত ধরে হয়েছে। মানে 2014-এ সুপ্রিম কোর্টের নালসা জাজমেন্টটা ছিল একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট। মানে এই জাজমেন্টে বলা হয় যে আমাদের জেন্ডার ক্যাটেগরি গুলো কি থাকে, মেল ফিমেল, মানে যেখানে আমরা যাই, সেটা এয়ারপোর্টে হোক, শপিং মলে হোক, টয়লেটে হোক, সব জায়গায় মেল ফিমেল, বা কলেজের ফর্ম ফিল আপ করি সেখানেও মেল আর ফিমেল জেন্ডার, তার বাইরে নেই। তো সেইখানে ট্রান্সজেন্ডার একটা ক্যাটেগরি হিসাবে অ্যাড করা হয় এবং বলা হয় যে কোনো মানুষ, মানে যে কারণের জন্য এটা ল্যান্ডমার্ক জাজমেন্ট বলা হয়, যে সেলফ আইডেন্টিফিকেশন অফ জেন্ডার, মানে আমার উপর নির্ভর করছে আমার জেন্ডার কি হবে, সেটা অন্য কেউ বলে দিতে পারে না, অধিকারটা দেওয়া হয়। এটার জন্য এটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট, এবং সেটার জন্য আমাকে কোনো সার্জারি প্রসিড সেগুলোতে যেতে হবে না। এবার আইনের অনেকগুলো ধাপ থাকে, সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট পাস করে, সেখান থেকে বিল হয়, অ্যাক্ট হয়, পার্লামেন্টে পাস করে, আইন প্রণয়ন হয়, মানে অনেকগুলো ধাপ হয়ে তারপরে একটা আইন প্রণয়ন হয়। মানে ট্রান্সজেন্ডার প্রোটেকশন অফ রাইটস আইনটা, রুল যেটা, সেটা ফাইনালি 2020-তে ইস্যু হয়। এবার 2014 থেকে 2020-র এই যে আইনি একটা লড়াই, সেখানেও অসামঞ্জস্যতা। মানে 2014
2014 সালে যেখানে সুপ্রিম কোর্ট এরকম একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দিচ্ছে এবং তারপরে 2016-তে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থেকে ট্রান্সজেন্ডার প্রোটেকশন অফ রাইটস বিল বার করছে 2016-তে, সেটা পুরোটাই কন্ট্রাডিক্টরি নালসা জাজমেন্টের সাথে। মানে যেটা বলা হয়েছিল সেলফ আইডেন্টিফিকেশন অফ জেন্ডার, সেটার কোনো জায়গায় এখানে থাকে না। এখানে বলা হয় তোমাকে সার্জারির মধ্যে দিয়ে যেতে হবে এবং একটা বোর্ড বসবে যারা ডিসাইড করে দেবে তোমার কি জেন্ডার, তুমি ডিসাইড করতে পারবে। তো এবং আরো অনেক মানে ট্রান্সজেন্ডারের ডেফিনেশন একটা সাংঘাতিক ডেরোগেটরি ভাবে দেখানো হয়েছে এবং আরো অনেক প্রবলেমেটিক জায়গা ছিল। গোটা দেশ জুড়ে প্রতিবাদ ওঠে বিভিন্ন ভাবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এমএসজি ডিপার্টমেন্টকে সেটা সেই মেসেজটা যায়। তারপরেও ট্রান্স আইন অ্যাক্ট যেটা, সেটা 2019 সালে পাস করে। যদিও সেই আইনটা নিয়ে কমিউনিটির অনেক ট্রান্স মানুষ সুপ্রিম কোর্টে কেস করেছেন, সেই কেস কিন্তু এখনো পেন্ডিং আছে। তারপরেও 2020-তে আইনটা প্রণয়ন হয়ে যায় এবং 2020 মানে যেখানে করোনা ভাইরাস প্যান্ডেমিক হচ্ছে তুঙ্গে, কমিউনিটির মানুষ হয় চাকরি পাচ্ছে না, চাকরি পেলে চাকরিতে মাইনে পাচ্ছে না, লকডাউনে বাড়ি ভাড়া করে আলাদা থাকে, বাড়িতে সেখানে ভাড়া দিতে পারছে না, বা যারা বাড়িতে থাকে বাড়িতে থেকে যা যা ভায়োলেন্স হয় সেগুলো হচ্ছে, কারণ অনেকটা পরিবারের থেকে এই ভায়োলেন্সের জায়গাগুলো আসে। এইরকম যখন একটা অবস্থা, মানে মানুষের মানসিক পরিস্থিতি যখন এরকম একটা অবস্থা, সেই রকম একটা সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মানে চুপি চুপি কোনো কারোর সাথে কথা না বললে অলমোস্ট এই আইনটা রুলটা পাস করিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং মানে নিয়ম অনুযায়ী মানে একটা কমিউনিটির জন্য যখন আমি আইন প্রণয়ন করছি তখন সেই কমিউনিটির কি সুবিধা কি অসুবিধা আমি যদি নাই জানি, তাহলে আমি আইনটা লিখবোটা। সেই যে কমিউনিটির সাথে একটা কনসালটেশনের জায়গা, সেইটার কোনো জায়গা থাকে না। মানে এটা নিয়ম যে একটা 1 মাস সময় দিতে হয় কোনো রেকমেন্ডেশন আসার জন্য, সেই 1 মাস সময়টা দেওয়া হয় না। এবং এই এপ্রিল 2020-তে এই ঘটনাটা ঘটে এবং তখন এইরকম একটা পরিস্থিতি, তার মধ্যেও মেল পাঠানো হয়েছে, অনলাইনে যতটা প্রতিবাদ করা যায় সেটা করা হয়েছে। তারপরে এই 1 মাস সময় চেয়ে কমিউনিটির যতগুলো মানুষ সম্ভব হয়েছে একটা অনলাইন প্ল্যাটফর্মে এসে কনসালটেশন করে রেকমেন্ডেশন পাঠানো। এবার সব মানুষের কাছে মোবাইল ইন্টারনেট অ্যাক্সেস ওগুলো ভাবে নেই, তো সবাইকে ইনক্লুড করা যায়নি সেটা, মানে পুরো বিষয়টাই একটা ইনক্লুসিভ নয়। তো এই আইনটা এরকম ভাবে কিছু রেকমেন্ডেশন নিয়ে কিছু বাদ দিয়ে ফাইনালি এই ট্রান্সজেন্ডার প্রোটেকশন অফ রাইটস রুল যেটা 2020-তে, সেটা সেপ্টেম্বর মাসে ইস্যু করে। গ্রেট, তার মানে খাতায় কলমে অনেকটা এগিয়েছে কমিউনিটি, বাট এট দ্য সেম টাইম এই যে একটা শব্দ তোমরা বললে ইনক্লুসিভনেস, এইটা কি আদৌ মানুষের মধ্যে হয়েছে নাকি কাগজে কলমে হয়েছে কিন্তু মানুষ মন একই রকম ভাবে ব্যবহার করছে? আগের সাথে যদি আমি কম্পেয়ার করি পুরো সিচুয়েশনটাকে, দেন দিস সিচুয়েশন ইজ ফার মোর বেটার দেন দ্য আর্লিয়ার সিচুয়েশন, টু বি ভেরি অনেস্ট। কারণ আজ থেকে 10-15 বছর আগে নীল যেটা বললো, সিচুয়েশন ওয়াজন্ট লাইক দিস। মানে আমাদের রাস্তায় বেরোতেও একটা মানে ট্রমা ছিল, একটা মানে লোকে মানে টিটকিরি করবে, ইফটিজিং করবে, ভায়োলেন্স রাস্তায় পাবলিক প্লেসেসে, যেটা আজকালকার দিনে কিন্তু হয় না। এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি যদি বেঁচে না থাকি তাহলে আমি কি রাইটস এর জন্য লড়বো, এটা হলো মেজর। খাতা কলমে কিছু আইন চলে এলেও মানুষের একটা রেসপন্সিবিলিটি থেকে যায় আমাদের সোসাইটিতে, যে তারা এটা নিজেদের জীবনে বা নিজেদের সাইকোলজিতে কিভাবে অ্যাপ্লাই করবে। সেটা বিভিন্ন স্তরের মানুষ হোক না কেন, সোসাইটি নিম্ন থেকে উচ্চ স্তর। আমি যেটা পার্সোনালি দেখেছি 5 বছর আগেও, যখন আমি আমার 2-3 বছর ইভেন আগেও যখন আমি আমার পড়াশোনা শেষ করে যখন when I started to look for a job, it was so difficult for me to get a job, even a cafe shop. So সেখানে গিয়ে আমি বলবো হ্যাঁ, অনেক জায়গায় ইনক্লুসিভিটি ফর LGBTQ পিপল সেটা এসছে। মানুষ মেন্টালিটি চেঞ্জ করেছে বলেই পলিসিগুলো তৈরি করা হয়েছে, ইভেন প্রাইভেট সেক্টরে বেশি করে। গভর্নমেন্ট সেক্টরে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু গভর্নমেন্ট সেক্টরেও হয়েছে, আমি বলবো না হয়নি। ইভেন আমি আজকের দিন একটা আইটি কোম্পানিতে মাথা উঁচু করে জব করছি, সেটা আমার কাছে অনেকটা প্রাইড। এইটা আমার কাছে একটা সেলিব্রেশন, এইটা প্রাইড মান্থে আমি সেলিব্রেট করবো অফকোর্স, যে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মানুষের। এটা সব থেকে বড় পরিচয় হয়। জেন্ডার সেক্সুয়ালিটি তো পরে, আমি যদি মানুষকে তার হিউম্যান রাইটসটাই না দিই তাহলে সেখানে মানুষটার আইডেন্টিটিটা কি রইল? তো হ্যাঁ, সোসাইটি চেঞ্জ হচ্ছে, আশা করি আরো অনেক বেশি চেঞ্জ হবে। আমরাও অনেক মানে সেন্সিটিভ হব টুয়ার্ডস মার্জিনালাইজ কমিউনিটি। আমি এই কমিউনিটিটাকে স্টিল মার্জিনালাইজ বলবো, কারণ কমিউনিটির এখনো অনেক বেসিক রাইটস পেন্ডিং।
মেডিকেল হেলথ যদি আমি বলি, ইন্স্যুরেন্স পলিসিজ যেটা নীল মেনশন করলো, ইভেন মানে ম্যারেজ রাইটস অ্যাক্ট, সেগুলোও তো আমাদের দরকার, এগুলো আমরা ডিজার্ভ করি। উই অল আর হিউম্যান, তো সেখানে গিয়ে এই ডিজার্ভ গুলো আমরা তো করি বাকি 5-5টা মানুষের মতো। পারফেক্ট। প্রিয়দর্শিনী, হোয়াট ইজ ইয়োর পয়েন্ট অফ ভিউ? যেটা সন্দীপটা বললো, নীল বললো, তুমিও বললে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 2021-এ এক্স্যাক্টলি হাউ ডু ইউ ফিল? দেখুন, প্রথম কথা, অফকোর্স আমরা সবাই, আপনি যাদের সঙ্গে আজ কথা বলছেন, আমরা সবাই একটা প্রান্তিকতার জায়গা থেকে আসছি, কিন্তু সেই প্রান্তিকতাতেও আমরা অনেকটা প্রিভিলেজড, কারণ আমরা ইংরেজি জানি, আমরা পড়াশোনা শেষ করতে পেরেছি, আমাদের মাথার উপর একটা ছাদ আছে। কিন্তু স্পেশালি স্যাফোর সঙ্গে কাজ শুরু করার পর আমি যে গ্রাসরুট লেভেলে কমিউনিটির সঙ্গে এখন যে কাজটা করছি, আমার মনে হয় ইয়েস, অফকোর্স, যেটা সন্দীপটা বললো, অনেক দিক থেকে ইটস মাচ বেটার দেন বিফোর, but I think it's time to move on from the much better than before to dignity of living. মানে সেই ডিগনিটি অফ লাইফটা যেন সবার থাকে, সে একটা আমাদের গ্রামে গঞ্জের ট্রান্স ভাই হোক, কি আমাদের কোনো এখানে কেউ পড়ালেখা, যেমন আমি নন বাইনারি, আমার বাড়িতে মা বাবা জানেন, আমার দিদা অব্দি জানেন, and they have welcomed me with open arms, কিন্তু এটা একটা খুবই প্রিভিলেজড এন্ড অফ দ্য স্টোরি। এটা কিন্তু 80% কেন 90% অফ দি কমিউনিটি এই ট্রিটমেন্টটা পায় না, তারা হোমলেস হয়ে যায়, জবলেস হয়ে যায়। আই পার্সোনালি নো সো মেনি ইন্ডিভিজুয়ালস যাদের আইডেন্টিটি আউটিং করার পর বিভিন্ন এক্সকিউজ ইউজ করে এমপ্লয়াররা তাদেরকে চাকরি থেকে বার করে দেয়, মানে যেহেতু খাতায় কলমে কোনো খারাপ কাজ করছে দেখাতে পারে না, অন্যভাবে বার করে দেয়। সো ইয়েস, আই অ্যাবসলিউটলি এগ্রি উইথ সন্দীপটা, কারণ আমি যদিও তখন অনেকটাই ছোট ছিলাম, কিন্তু আমিও তো সেই সময়টা বড় হয়েছি, তখন আমাদের সিনেমায়, টিভি চ্যানেলে, সিনেমা বলতে শুধু ঋতুপর্ণ ঘোষের সিনেমায় কয়েকজন ট্রান্সকুয়ার ক্যারেক্টার দেখে দেখা যেত, কিন্তু এখন আমরা যেরকম নেটফ্লিক্সে দেখতে পাই, মানে এটা যদি আমি আরেকটু ছোটবেলায় দেখতে পেতাম, আমি বুঝতাম ও আচ্ছা আমি এরকম, এরা তো আমার মতো। এইটাও যে হচ্ছে, এটা অনেক বড় ব্যাপার, অফকোর্স অনেক বড় ব্যাপার, কিন্তু গ্রাসরুটের দিক থেকে দেখতে গেলে অনেক দূর এগোনো বাকি, আমাদের পলিসি ওয়াইজ অনেক কাজ করা বাকি, অনেক কিছু নতুন করে ভাবতে হবে যাতে ওই ডিগনিটি অফ লিভিংটা সবার থাকে, যেটা সন্দীপটা বললো যে আমরা যে প্রাইডটা এক্সপিরিয়েন্স করছি সেটা যেন সবাই আমাদের কমিউনিটিতে এক্সপিরিয়েন্স করতে পারে, সেটা যেন একটা লিমিটেড প্রিভিলেজ না হয়ে থাকে। এটাই রাইট ফর অল অ্যান্ড ইকুয়ালিটি ফর অল, এবং স্যাফো ফর ইকুয়ালিটির অতীতের কিছু খুব ইন্টারেস্টিং অ্যানেকডোটস আজকে নীলের কাছ থেকে জানতে পারলাম। যখন পোস্ট বক্সে চুপি চুপি চিঠি আসতো, লিখতো অনেকে, এখন তো পোস্ট বক্স থেকে ইমেল, হোয়াটসঅ্যাপ ইত্যাদি স্যাফোর দরজাও খুলে গেছে পৃথিবীর কাছে। তো একটু জানতে চাই যে আজকের দিনে জানিয়ে স্যাফো ফর ইকুয়ালিটিতে কতজন মেম্বার্স রয়েছে, এবং তোমাদের কি মনে হচ্ছে যে হাউ আর উই গোইং টু টাচ মোর পিপল? কাজ এখনো অনেক করা বাকি, মানে যেটা বললাম, মানে আইনি লড়াই বা আইনি স্বীকৃতিটাই একমাত্র নয়, সমাজে অনেক, মানে যেটা আপনিও প্রশ্ন করলেন যে সমাজকে অনেকটা বদলাতে হবে, বা এই যে আজকে এই ইস্যুটা নিয়ে এত চর্চা হচ্ছে, একটা সময় এই ইস্যুটা নিয়েও এতটা চর্চা হতো না। এবং এই গ্রাসরুট মানুষদের কথা যেটা প্রিয়দর্শিনী বললো, মানে এই ইন্টারসেকশনাল লোকেশন গুলো রয়েছে, মানে আজকে আমি একজন ট্রান্সম্যান, আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, আমি এতটা এম্পাওয়ার যে আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছি, আমার যা ভায়োলেন্স, যে ট্রান্সম্যানটা সবজি বিক্রি করছে তার ভায়োলেন্স অনেক আলাদা, বা যে লেসবিয়ান মেয়েটা শহরে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বড় হয়েছে, আর যে লেসবিয়ান মেয়েটা শহরেই কিন্তু একটা লোয়ার ক্লাস মানে পরিবার থেকে বিলং করছে, যার হয়তো ক্লাস 10 এর পরে বাবা মা পড়াশোনাই করতে দেয়নি, তাকে জোর করে বিয়ে দিয়ে দেবে বলে, তো তার ভায়োলেন্স গুলো আরো আলাদা। তো কাজ আমাদের অনেক করতে হবে, মানে অনেকটা বাকি, মানে এই সমাজের এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে ডায়লগে যাওয়া, সেটা স্টেটের সাথে হোক, সেটা মেডিকেলে হোক, সেটা এডুকেশনাল ইনস্টিটিউশনে হোক, এই ডায়লগটা তৈরি করতে হবে, একটা কথোপকথন শুরু করতে হবে এবং এটা চলতে দিতে হবে। কারণ এই যে সিসজেন্ডার হেটেরোসেক্সুয়াল এই ধাঁচাটা, এটা না আমাদের ভেতরে গেঁথে বসে রয়েছে, এটার বাইরেও যে জীবন বাঁচা যায়, অল্টারনেটিভ জেন্ডার সেক্সুয়াল প্র্যাকটিসেস গুলো রয়েছে, সেগুলো মানুষকে জানাতে হবে, এইটার কাজটা এগোতে দিতে হবে। তাই এই কাজটা কখনোই কমপ্লিট হবে না, কারণ প্রত্যেকটি ঘরেই রয়েছে এমন কিছু অজানা গল্প যেগুলো আমরা জানি না বলে জানা নেই, জানতে চাইলেই কিন্তু অনেক কিছু জানতে পেরে যাব। তো স্যাফো ফর ইকুয়ালিটিকে কিভাবে যোগাযোগ করছি, কিভাবে আমরা বন্ধুদের সাথে যোগাযোগে থাকবো, একটু যদি তোমাদের ফোন নাম্বার, ইমেল ইত্যাদি দিয়ে দাও। হ্যাঁ, কখনো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা
কথা বলার কথা মনে হয় কোনো মানুষের সাথে, আমাদের হেল্পলাইন নাম্বার আছে 9831518320। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে যে কোনো দিন ফোন করতে পারেন। আমরা যতটা সম্ভব প্রশ্নের উত্তর দেওয়ার, কথা বলার চেষ্টা করব। আমাদের ওয়েবসাইটেও গিয়ে দেখতে পারেন www.sapphokolkata.in, SAPPHO kolkata.in। Thank you so very much, Sappho Kolkata, for including us into your world and letting us see the beautiful sky through your window. I think thank you so much. তোমাদের সাথে নতুন ভাবে যদিও আলাপ, পৃথিবীটা একটু সুস্থ হলে খুললে পরে চা কফি আড্ডা, দোকানে বসে হই হই সবকিছুই হবে। And thank you very much. May each of you all continue the mission of including all of us into your journey. Thank you very much. আশা করি তোমরা খুব ভালো থাকবে। And anything that you all would want to say before we wrap up? I think I would really like to thank Senco Gold and Diamonds for associating with us for this event and for giving us a space to speak our minds and actually bring our realities and our friends' realities to the table. অনেকেই কোলাবোরেট করতে চায়, কিন্তু সেই গল্পটা কতটা আমাদের নিজেদের হয় সেটা একটা প্রশ্নের ব্যাপার। কিন্তু এখানে যে আমরা নিজেরা নিজেদের কথা বলছি, আমাদের কমিউনিটি কথা বলছি, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ সন্দীপ্তা, প্রিয়দর্শিনী এবং নীলকে। এভাবেই নানা রঙের স্বপ্ন দেখতে থাকো। তোমাদের স্বপ্নের এই রূপকথা দারুণ ভাবে সাজুক। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি প্রাইড। হ্যাপি প্রাইড। হ্যাপি প্রাইড। হ্যাপি প্রাইড। হ্যাপি প্রাইড।